বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। ১৬ বছরে অনেক রক্তদান, অনেক আত্মত্যাগ, অনেক আন্দোলন সংগ্রাম, কিন্তু তার চূড়ান্ত পরিণতি যেটা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের জনগণ আকাঙ্ক্ষা করছিল যে একটা স্বৈরতন্ত্রের অবসান হোক, কিন্তু বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো কিংবা সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো কেউই সেই অর্থে সাফল্যের মুখ দেখতে পাননি। কিন্তু কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার এই প্ল্যাটফর্মের সঙ্গে যারা যুক্ত নেতৃত্ব দিয়েছেন তারা মাত্র ৩৬ দিনে সেই অধরা সাফল্যকে হাতের মুঠোয় নিয়ে এসেছেন এবং তারা একটা নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা এইভাবে অনেকে বলবার চেষ্টা করছেন। অ্যাটলিস্ট নতুন করে একটা স্বপ্ন দেখাবার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের জনগণকে। এক স্বৈর শাসকের পতন হয়েছে এবং পতনটা অনেকের কাছে অভাবিত যে তাকে পালিয়ে যেতে হয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আন্দোলনের পথ ধরে বা সাফল্যের পথ ধরে। ধারণা করা হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন বা সরকারটি যেভাবে গঠিত হয়েছে সেটিও এই ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন বা ছাত্র গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে, এর মধ্য দিয়ে তাদের ইচ্ছের প্রকাশ ঘটেছে। সরকার বা রাষ্ট্রের কার্যক্রম যেটা চলছে সেখানেও অনেকে ধারণা করেন, ধারণাটা সত্যি কি মিথ্যে সেটা আমরা বুঝবার চেষ্টা করব, যে এখানেও তাদের এক ধরনের ইচ্ছের প্রকাশ আছে। ভবিষ্যতের বাংলাদেশটা কেমন হবে, তারা কেমন দেখতে চান, কারণ তারাই বাংলাদেশের ভবিষ্যৎ, সেটা আমরা তাদের কাছ থেকে শুনবার চেষ্টা করব এবং সেটা তারা নানান মাধ্যমে বলবার চেষ্টা করছেন। এবং সেখানে তাদের ভূমিকা কী হবে? তারা কি নতুন রাজনৈতিক দল করবেন? তারা কি অন্য কোনোভাবে একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকবেন? না তারা সরকারের অংশীদার হয়ে থাকবেন? নাকি একই সঙ্গে সরকারের অংশীদারিত্ব এবং প্রেশার গ্রুপ এই দুয়ের মধ্যে সমন্বয় সাধন করা হবে? সেগুলো নানান প্রশ্ন আছে। সব কথার মূল কথা, তারা বাংলাদেশকে একটা বড় সাফল্য এনে দিয়েছেন, বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে শ্বাস নিতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে এবং সেটা কতদিন অব্যাহত থাকবে সেটা নিয়েও কারো মধ্যে সংশয় থাকতে পারে। কিন্তু এই সাফল্যের যারা অগ্রভাগে ছিলেন তাদের কয়েকজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম কথা বলবার জন্যে। তাদের মধ্যে দুজন আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায়ে বসা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তামিদ আল মুদাসির চৌধুরী। আমার ডানে রয়েছেন এই আন্দোলনের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন কেন্দ্রীয় সমন্বয়ক রাফিয়া রেহনুমা রিদি। আমাদের সঙ্গে আরেকজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর যুক্ত হবার কথা ছিলেন, আসবার কথা ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ায় তিনি আসতে পারেননি। আপনাদের দুজনকে স্বাগত এবং অভিনন্দন যে আপনারা বাংলাদেশের জনগণকে এমন একটা আবহ তৈরি করতে সহায়তা করেছেন, নেতৃত্ব দিয়েছেন সেজন্য। এবং বাংলাদেশের জনগণ আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যে আপনাদের সবসময় স্মরণ রাখবে এবং মাথার উপরে রাখবে আপনাদের অবদানের জন্য। আমি একটু তামিদ আপনাকে দিয়ে শুরু করতে চাই, বুঝতে চাই আপনি কী করেন এই মুহূর্তে, মানে এই আন্দোলনের বাইরে আপনার লেখাপড়া কি করছেন? বা আসলে এই মুহূর্তে আমি ওয়ার্ল্ড রিলিজিয়ন্স অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের মাস্টার্সের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কিন্তু আসলে এই মুহূর্তে একাডেমিক বা অন্যান্য যে নিয়মিত কার্যক্রমগুলো আছে সেগুলো সেটা তো স্বাভাবিক, সেটা তো বোঝাই যাচ্ছে। জি, এই মুহূর্তে আসলে আমাদের পুরো কাজটাই এই আন্দোলন কেন্দ্রিক এবং বিপ্লব পরবর্তী যেসব দায়িত্বগুলো আমাদেরকে নিতে হয়েছে সেগুলোই সামলাতে হয়। যদি আমি আজকের কথাই বলি, সকাল থেকেই প্রথমে কুমিল্লা কালেক্টরেট কলেজের প্রিন্সিপাল নিয়ে একটি ইস্যু হয়েছে। সেই ইস্যুটিকে কিছু স্বার্থান্বেষী মহল, মানে এখন যেটি হয়েছে যে আন্দোলন পরবর্তী সময়ে প্রত্যেকটা ইস্যুকে আন্দোলন কেন্দ্রিক ডাইভার্ট করে মানুষ সুযোগ নিতে যাচ্ছে। তো সেই ইস্যুটি ডিল করতে হয়েছে। আমাদের জায়গা থেকে আমরা ইন্টারফেয়ার না করে, কর্তৃত্ববাদী মানসিকতা না দেখিয়ে যেভাবে এই জিনিসগুলো সমাধান করা যায় সেভাবে আমরা করার চেষ্টা করি। এর পরবর্তীতে আজকে আমরা পিজি হসপিটালে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে ডিরেক্টরের সাথে কথা বলি যারা আহত আছেন তাদের যাতে সুচিকিৎসা নিশ্চিত করা যায় সেটা নিয়ে কথা বলি, এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে যাই, সেখানে যারা আহত আছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে আমরা সহকারী পরিচালকের সাথে কথা বলি। এবং আমরা একটি ক্যান্সার ট্রিটমেন্ট করে এরকম একটি অর্গানাইজেশন আমাদের সাথে যুক্ত হয় এবং তারা আমাদের সাথে যুক্ত হয়ে চেষ্টা করার যেসব রোগীরা অনেক বেশি ক্রিটিক্যাল সিচুয়েশন আছে
যাদেরকে আসলে সরকারি মেডিকেল কলেজে ট্রিটমেন্ট দেওয়া পসিবল হচ্ছে না, তাদেরকে একটি আলাদাভাবে কোনো প্রাইভেট ক্লিনিকে কিংবা হচ্ছে প্রয়োজন হলে দেশের বাহিরে নিয়ে ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করার জন্য তারা আমাদের সাথে প্রস্তাব দিয়েছেন এবং কাজ করছেন। তো আসলে এখন আমাদের ডেইলি রুটিনের মানে মধ্যে অনেক জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হচ্ছে, অনেক ব্যস্ততা। আমি একটু আপনাদের সঙ্গে ছোট্ট ছোট করে হালকা মানে ঘরোয়া পরিবেশে যেভাবে আমরা আলোচনা করি সেভাবেই আলোচনা করব। হোপফুলি আপনারা কমফোর্ট জোনেই থাকবেন। আপনি এমনি রাজনীতির সঙ্গে যুক্ত, মানে এটাও এক ধরনের রাজনীতি, যদিও আপনার আন্দোলনের সময় অনেকেই বলছিলেন যে এটা অরাজনৈতিক, কিন্তু এত বড় একটা মুভমেন্ট নিঃসন্দেহের সঙ্গে রাজনীতির সম্পর্ক আসলে আছে। এবং এই মুভমেন্টটাকে যদি আমরা চিন্তা করি, সেই আলোচনায় আমি পরে আসছি। আমি জিজ্ঞেস করছি যে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মের বাইরে অন্য কোনো ছাত্র সংগঠনের সঙ্গে রাজনীতির সঙ্গে যুক্ত কিনা? না, আমি নিজেকে রাজনীতি সচেতন মনে করি, কিন্তু আমি অন্য কোনো ছাত্র রাজনৈতিক দলের সাথে সংগঠনের সঙ্গে আপনার কোনো ইনভলভমেন্ট আগেও ছিল না, এখনো নেই? এখন ওকে, রিদি একটু আপনার কথা শুনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ৪র্থ বর্ষে পড়াশোনা করছি। মূলত আন্দোলনের সময় আমি যে দায়িত্বটা পালন করেছি সেটা ছিল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টা নারী হল কিন্তু আসলে এই আন্দোলনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে। বিভিন্ন টার্নিং পয়েন্টের সূচনা কিন্তু এই নারী হলগুলো করেছে, এবং আমি সেখানের একজন অংশীদারি মানে গর্বিত অংশীদারি। এবং আন্দোলনের সময় সেটাই মূলত আমাদের ভূমিকা ছিল যে বিভিন্ন ধরনের যে এটাও বাংলাদেশের ইতিহাসে একটা বিরল যে মেয়েদের এত পার্টিসিপেশন আর কোনো আন্দোলনে কখনোই ছিল না। জি, তো সেই জায়গা থেকে আন্দোলনে আমার যতটুকু দায়িত্ব ছিল সেটা আমি পালন করেছি। এবং বর্তমানে আন্দোলন পরবর্তী সময়ে আসলে আমাদের কাছে আসলে মূলত যেটির জন্য আসলে আবেদন আসতেছে সেটা হচ্ছে যে অসুস্থ প্রচুর মানুষ কিন্তু আসলে আহত হয়েছে, এবং নিহত যারা হয়েছেন তাদের জন্য সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আর যারা আহত হয়েছেন তাদের জীবনটা আসলে এখন শোচনীয় হয়ে গেছে। তো তারা আসলে চেষ্টা করছেন কারোর সাথে যোগাযোগ করতে। তো আমরা মূলত সেই জায়গা থেকে আমাদের দায়িত্বটা পালন করছি। আমরা হচ্ছে তাদের সাথে যোগাযোগটা রক্ষা করার চেষ্টা করছি, এবং যেখান থেকে ফান্ড বা ডোনেশন আসার কথা হচ্ছে সেখানে হচ্ছে তাদেরকে আমরা হচ্ছে কানেকশন হিসেবে আর কি কাজ করছি। এবং আরেকটা ইম্পর্টেন্ট যেটা কথা তাহমিদ ভাই বলেছেন, যে এখন কিন্তু বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে একটা শূন্যতা বা বিশৃঙ্খলার কিন্তু একটা সৃষ্টি হয়েছে। তো সেই জায়গাটা আসলে সাধারণ মানুষ বুঝছে না, সেখানে সেবা নিতে গেলে তাকে আসলে সে কাকে আসলে রিচ করবে। এবং দীর্ঘদিনে যে মানে একটা ভ্রষ্ট রাজনীতির যে কালচার এখানে চলে আসছে সেটার কারণে কিন্তু সেখানে প্রাতিষ্ঠানিক দুর্বলতাটা এখন নগ্নভাবে সামনে চলে আসছে। এখন সেখানে সবাই চাচ্ছে যে নতুন করে সব কিছু ঢেলে তারা গড়ার চেষ্টা করবে, এবং সেখানে তারা আসলে স্টুডেন্টদেরকে তাদের পাশে চাচ্ছে, কারণ তারা মনে করছে স্টুডেন্টরা হচ্ছে নিরপেক্ষ এবং স্বার্থহীন একটা প্রতিচ্ছবি বাংলাদেশের, এবং তারা সেই প্রতিচ্ছবিকে সাথে রেখে তারা হচ্ছে ঢেলে নতুন বাংলাদেশকে সাজাতে চাচ্ছেন। আপনি কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত? জি না, মানে কখনোই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না? বা বর্তমানে আমি আসলে কোনো অতীতে ছিলেন? জি, অতীতে ছিলেন না, আসলে সেভাবে অ্যাক্টিভভাবে ছিলাম না কখনো। একটু আমাকে তামিদ বলবেন যে আপনি কিভাবে এই আন্দোলন সংগ্রামের সঙ্গে যুক্ত হয়ে পড়লেন, বা এই যে সমন্বয়ক হিসেবে কিভাবে আপনার এই ভূমিকায় কিভাবে আসলেন? জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা আমরা আলোচনা করি বোঝার জন্য। যে আচ্ছা, এই আন্দোলনটা কারণ 5ই আগস্টের 36 দিন আগে বা 15 দিন আগেও কেউ ভাবেনি যে এটা সম্ভব বাংলাদেশে। সো সেই অসম্ভবকে আপনারা সম্ভব করেছেন সামনে থেকে। নিশ্চয়ই এখানে বাংলাদেশের সকল জনগণের, মুক্তিগামী জনগণের এখানে ভূমিকা ছিল, অস্বীকার নিশ্চয়ই আপনারা করবেন না। বাট তো এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আসলে একটু পিছনে যেতে হবে, মানে একদম আন্দোলনের শুরু থেকেই যখন আসলে হাইকোর্টের রায়টা আসে তখন থেকে আমাদের মানে খুবই বেসিক রেসপন্সিবিলিটির জায়গা থেকে মনে হয়েছে এখানে একটি বৈষম্য হচ্ছে। যারা আসলে মেধার মাধ্যমে এই চাকরিগুলোতে যাওয়ার কথা তারা সেই সুযোগটা পাবে না, এবং সম্পূর্ণ অযৌক্তিকভাবে এই কোটাটা আসলে সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তো সেই বেসিক রেসপন্সিবিলিটি থেকেই আসলে এই আন্দোলনে অংশ হওয়া। আমি কখনোই আসলে সরকারি চাকরির জন্য আমার কোনো আগ্রহ ছিল না। আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যাব এবং সেই কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় শিক্ষকতা বা অন্য কাজগুলোতে নিজেকে জড়াবো। তো শুধুমাত্র রেসপন্সিবিলিটির জায়গা থেকে, এবং দ্বিতীয়ত আমরা আসলে যদি আওয়ামী লীগ সরকারকে দেখি, তারা সবসময় মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে তাদের স্বার্থে, এবং এখানেও তারা আসলে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা পরিবারদেরকে নিজেদের দলীয়করণের স্বার্থেই ব্যবহার করছে। তো
এই আন্দোলনটি আসলে প্রথম থেকে আমরা অরাজনৈতিক বললেও এটি কিন্তু আসলে একটি অনেক বড় রাজনৈতিক ন্যারেটিভের এগেইনস্টে ছিল। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের যে রাজনীতির বাইরে কিছু নেই আসলে। জি জি, তো ওই রাজনৈতিক ন্যারেটিভের এগেইনস্টে গিয়ে আমাদের আসলে এই মুভমেন্টটা তখন শুরু হয়েছিল। তো সেই জায়গা থেকে আসলে এই আন্দোলনের অংশ হওয়া, এবং পরবর্তীতে যখন বিশেষ করে 14 তারিখ রাতে যখন শেখ হাসিনার বক্তব্যের বিপরীতে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে সাধারণ শিক্ষার্থীরা বের হয়ে আসে, সেই দিনই আমাদের কাছে মনে হচ্ছিল যে এই আন্দোলনটা আসলে অন্যদিকে চলে যাবে। এই আন্দোলন আসলে বাংলাদেশে এর আগে কখনো শেখ হাসিনার বক্তব্যের বিরোধিতা কেউ করে এই চ্যালেঞ্জ ধরনের করতে পারেনি, কেউ ওনাকে challenge করতে পার্সোনালি কেউ পারেনি। চ্যালেঞ্জ করেনি। এবং আওয়ামী লীগ হচ্ছে সেটাকে আসলে খুবই বাজেভাবে ডিল করে। তাদের সেখান থেকে আসলে অনেক অনেক মানে অত বেশি দূর যাওয়ার মতো পরিস্থিতি তখনও তৈরি হয়নি। এবং পরবর্তীতে যখন হামলা হয়, ছাত্রলীগ আমাদের উপর হামলা করে, পুলিশ হামলা করে, তখন আস্তে আস্তে পরিস্থিতি সামনের দিকে এগোতে থাকে। এবং তখন আন্দোলনটাকে ধরে রাখার জন্য, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা কিছু মানুষ হচ্ছে কাজ করা শুরু করি বা কাজ করতে থাকি। প্রথম থেকে এই আন্দোলনে যুক্ত ছিলাম এবং তখন ওই সময়টাতে কাজ আরো বেশি। কয়জন শুরু করেছিলেন মনে আছে? প্রথম দিকে আমার এক্সাক্ট মানে নাম্বারটা মনে নেই। সমন্বয়ের দায়িত্বে জি, বা আমার লিডিং রোলে? মানে লিডিং এর দিকে আসলে তখন আন্দোলনটাকে অত বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল না, শুধুমাত্র একটি অধিকার আদায়ের আন্দোলন মনে হচ্ছিল। এবং সেই জায়গা থেকে আসলে আমাদের আন্দোলনের নেতৃত্বের দিকে তেমন একটা কনসার্ন ছিলই না তখন প্রথম দিকে। কিন্তু যখন আন্দোলন আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে এবং পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল, পরিস্থিতি খারাপ হচ্ছিল, আমরা কেউ যোগাযোগ করতে পারছিলাম না, তখন আসলে বিভিন্ন ক্যাম্পাস ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক সমন্বয়ের দায়িত্বগুলো সেখানে যারা আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে বা যার মধ্যে কিছুটা হলো লিডারশিপ কোয়ালিটি আছে, ওই ধরনের মানুষগুলোর উপর অটোমেটিক চলে আসে। এবং সেই জায়গা থেকে মানে আন্দোলনের এগুলো ওই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক তারা সমন্বয় ঠিক জি, করে। জি। তো সেই জায়গা থেকেই আসলে দায়িত্বগুলো চলে আসে সামনের দিকে। এর পাশাপাশি আন্দোলনের পেছনে আসলে অনেকগুলো কাজ করতে হয়, কর্মসূচি দেওয়া থেকে শুরু করে দফা নির্ধারণ করা এবং আপনার বিভিন্ন মিডিয়াগুলোকে হ্যান্ডেল করা বা হচ্ছে বিভিন্ন গ্রুপগুলোকে, আবাসিক এলাকায় বা স্কুল কলেজের যে গ্রুপগুলোকে আছে সেগুলোকে কমিউনিকেট করা। তো সেই কমিউনিকেশনের জায়গা থেকে আসলে অনেকগুলো রেসপন্সিবিলিটি চলে আসে, বিশেষ করে অনলাইনে বসে অনেকের সাথে কমিউনিকেট করতে হয়। পরবর্তী দিন আমাদের যে কর্মসূচিটা আছে সেটাকে আমরা কিভাবে বাস্তবায়ন করব। তো অনলাইনেও তো অনেকটা একটা বাধার সৃষ্টি হলো যখন ইন্টারনেট শাটডাউন বিশেষ করে ইন্টারনেট শাটডাউন এবং কারফিউর যে এক সপ্তাহ ছিল সেটি আমাদের জন্য খুবই দুর্বিষহ ছিল। আমরা কারোর সাথে কমিউনিকেট করতে পারছিলাম না। বিভিন্ন সময় পুলিশ, আর্মি তারা হচ্ছে ব্লকেট দিয়ে রেড দিচ্ছিল বিভিন্ন আবাসিক এলাকাগুলোতে। এবং যে সিক্রেট এজেন্সি যারা আছে, ইন্টেলিজেন্স এজেন্সি, তারা হচ্ছে প্রায় আমাদের সবার বাসা বাড়িতে গিয়ে খোঁজ খবর নিচ্ছিল এবং আমাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করছিল। তো আমার বাসায় তারা 2বার গিয়েছিল, বাট লাকিলি আমাকে পায়নি। তো ওই সময়টা আসলে আমাদের জন্য অনেক বেশি কঠিন ছিল। কারোর সাথে কমিউনিকেট করতে পারছিলাম না, নিজের বাসায় থাকতে পারছিলাম না, এক এক দিন এক এক বন্ধুর বাসায় থাকা। তো ওই সময়টাতেই পরিস্থিতি একটু বেশি কঠিন ছিল, কিন্তু আমরা পেরেছি। এবং আমরা দেখলাম যে সমন্বয়ক তো 6, 65, 62, 159 এবং খুবই স্মার্ট মুভ, এবং একক কোনো নেতা নেই, সবাই নেতা। এবং আমাদের আসলে প্রথম দিক থেকে একটা পরিকল্পনা ছিল যে প্রথম দিকে আসলে আন্দোলনটা তো এত বড় হবে আমরা কেউ ভাবিনি। তারপরেও আমাদের যদি ডিজিএফআই বা হচ্ছে কোনো গোয়েন্দা সংস্থা কাউকে থ্রেট করে, কাউকে তুলে নিয়ে যায়, তাও যাতে সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার থেকে লিডারশিপটা আসে, এই জিনিসটাকে লক্ষ্য রেখে আমাদের আসলে একক কোনো নেতৃত্ব দেওয়া হয়নি এবং নেতৃত্বকে সবাইকে একই সারিতে রাখা হয়েছে, যে আমরা সবাই সমন্বয়ক এবং বাকিটা সহ সমন্বয়ক। তো এইটার কারণে আমরা এবং পরবর্তীতে দেখেছি যে আমাদের এই পরিকল্পনাটা আসলে লম্বা সময়ে খুব ভালো একটা রেজাল্ট দিয়েছে। যখন আমাদের 6 জনকে তুলে নিয়ে যাওয়া হলো, তখন পরবর্তীতে যারা ছিল তারা হচ্ছে নেতৃত্বে এগিয়ে আসলো এবং তাদের মাধ্যমেই আমাদের আন্দোলনটা সামনে এগিয়ে গেল। এবং আমরা দেখলাম যে খুবই স্মার্ট কতগুলো আপনার ওই যে কর্মসূচি, এক একটা কর্মসূচির এক একটা নামকরণ করলেন, খুবই স্মার্ট মুভ। এবং 6 তারিখের প্রোগ্রামটা 5 তারিখে নিয়ে আসা, এগুলো কি খুব জটিল ছিল এগুলো আসলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নাকি? তাৎক্ষণিকভাবে আপনার কাছে, বিশেষ করে আপনারা যদি দেখেন আমাদের জেনারেশন জি-কে সরকার অনেক বেশি আন্ডার এস্টিমেট করেছিল এবং তারা ভেবেছিল যে আমরা হয়তো রাজনৈতিকভাবে অসচেতন, আমাদের এই পলিটিক্যাল মারপ্যাচগুলো আমরা বুঝি না। তো সেই জায়গা থেকে আমাদের আসলে যখনই মনে হয়েছে যে আমাদের এই ধরনের কর্মসূচিগুলো নেওয়া দরকার, যেমন আপনি যদি দেখেন যখন আমরা এক দফা দিই, এক দফার পর দিনই হচ্ছে আমরা দিয়ে দেই যে অসহযোগ আন্দোলন, আজকে থেকে কেউ অফিসে যাবে না, সরকারের সকল কার্যক্রমে অসহযোগিতা করবে। এবং সেই দিনই সরকার আবার পাল্টা সমাবেশ ডাকে তার দলীয় ইয়েদেরকে নিয়ে, এবং সেদিন তারা আমাদের উপর যখন আক্রমণ করে, আমরা দেখেছিলাম যে আসলে পাবলিক সেন্টিমেন্ট পুরোপুরি সরকারের এগেইনস্টে চলে গেছে, যে সাধারণ মানুষ সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে তারা রাস্তায় নেমে এসেছে, যার যেভাবে সুযোগ আছে সে সেভাবে আমাদেরকে সাহায্য করছিল।
কেউ রাস্তায় আমাদের জন্য খাবার নিয়ে আসছিল, পানি নিয়ে আসছিল, নারীরা ফার্স্ট এইড থেকে শুরু করে যত রকমের হেল্প করা সম্ভব তারা করতেছিল। বিশেষ করে আমি ধানমন্ডি সায়েন্স ল্যাব এরিয়াতে ছিলাম, তো সেই দিকটা পুরোপুরি রণক্ষেত্র ছিল। বিশেষ করে 4 তারিখ সেই রণক্ষেত্র এবং গোলাগুলি, ছাত্রলীগ এবং পুলিশ, পরবর্তীতে বিজেপি আমাদের উপর গুলি চালায়। এর পরবর্তীতেও সেখানে আসলে কোনো নারী ভয় পায় নাই, মেয়েরা ভয় পায় নাই, তারা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছিল। তো এই জায়গা থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে এই আন্দোলনটার আসলে ভবিষ্যৎ কী। এবং 4 তারিখ দুপুরবেলায় প্রথম হচ্ছে ঘোষণা দেওয়া হয় যে 6 তারিখ হবে লং মার্চ, এবং কিন্তু যখন আমরা দেখতে পারি যে আসলে পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে এবং মানুষের সেন্টিমেন্ট আমাদের দিকে পুরোপুরি, তখন আমরা সেটাকে এগিয়ে নিয়ে আসি এবং সেটা আমাদের জন্য খুব ভালো একটা রেজাল্ট আনে যে আমরা আসলে খুব দ্রুতই শেখ হাসিনা থেকে মুক্তি পাই। আমরা আসলে কেউ ভাবি নাই প্রথমে যে আমরা এত দ্রুত মুক্তি পাবো, আমরা ভেবেছিলাম আন্দোলনটা আরেকটু লম্বা হবে। তো আপনারা তো আন্দোলন শুরু করবার সময় ভাবেননি যে এই আন্দোলনটা এই জায়গায় যাবে। তবে আমরা 4 তারিখ রাতের বেলা যখন আমরা বিভিন্ন গ্রুপের সাথে কমিউনিকেট করছিলাম, তখন মোটামুটি আমরা নিশ্চিত হয়ে যাই যে আগামীকাল শেখ হাসিনার শেষ দিন তাকে বাংলাদেশে যেতে হবে। হৃদির কাছ থেকে একটু শুনতে চাই যে হৃদি, আপনার জড়িয়ে পড়াটা কিভাবে, এবং বাংলাদেশে অতীতেও সব আন্দোলনে এমনকি মুক্তিযুদ্ধ মেয়েরা ছিল, কিন্তু এবারকার মতো এত স্বতঃস্ফূর্তভাবে এবং এত সাহসের সঙ্গে মেয়েদেরকে আমরা কখনো দেখিনি। সো কি ইন্সপায়ার করলো আপনাদের, বা কোন পরিস্থিতি আসলে আপনাদেরকে রাস্তায় এভাবে সাহসের সঙ্গে নামতে উদ্বুদ্ধ করলো? প্রথমত আমি যে কথাটা বলতে চাই যে এই আন্দোলনের শুরুটা কিন্তু একটা ক্ষোভ থেকে হয়েছে, কারণ এই যে সেম আন্দোলনটা কিন্তু 2018 সালে হয়েছিল এবং সেখানে কিন্তু আমাদেরকে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এই বৈষম্য কিন্তু আর কখনো ফেরত আসবে না, কিন্তু আমাদেরকে বিট্রে করা হলো এবং মানে সেই অর্থে 2018 আন্দোলনে কিন্তু সফল, জি মানে দাবি যেটা ছিল সেই দাবি কিন্তু আদায় হয়েছে, কিন্তু পরে বিট্রে করালো। কারণ সফলও না সেই ক্ষেত্রে, কারণ সেক্ষেত্রেও কিন্তু কোটা সংস্কার করার কথা বলা হয়েছিল, কিন্তু পুরো কোটা প্রথাই বাতিল করে দিল। কোটা প্রথা বাতিল করে দিয়েছে, কিন্তু সেটা তো আসলে রাগ অনুরাগের বশবর্তী হয়ে করেছেন, যেটা শপথ ভঙ্গ করেছেন। কিন্তু আসলে কোটা কিছু ক্ষেত্রে কোটা থাকাটা আসলে জরুরি, এটা তো সকলেই স্বীকার করবেন। তো এই 2024-এ এসে কিন্তু এটা একটা ক্ষোভ থেকে আসলে হয়েছে যে এরকম একটা বৈষম্যমূলক একটা ব্যবস্থাকে কেন আবার পুনরায় এভাবে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। তো আমার আন্দোলনের যে শুরুটা সেটা হচ্ছে, আমি মূলত জুলাইয়ের 1 তারিখ থেকে আমার হচ্ছে এখানে পার্টিসিপেশনটা। আমাদের মেয়েদের ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট ছিল, কারণ হচ্ছে এখানে কিন্তু নারী কোটা ইনক্লুডেড ছিল 10%। সো সেখান থেকে মেয়েদের মধ্যে যে জনমতটা সৃষ্টি করা বা মেয়েদের ভিতরে সেন্টিমেন্টটাকে যে মানে একটা কংক্রিট রূপ দেওয়া, এই আন্দোলনের সাথে অ্যালাইন করা, এই জিনিসটার জন্য মেয়েরা অনেক কাজ করেছে। বিশেষ করে বিভিন্ন হলে কিন্তু নারী সমন্বয়করা সেখানে জনমত তৈরি করাটা সেই কাজটা করেছে। তারা মেয়েদের সাথে যোগাযোগ করেছে যে আমাদের কোটা থাকা সত্ত্বেও কেন আসলে এটা আসলে আমাদের উপরেই একটা বৈষম্য হিসেবে ফেরত আসছে, অর্থাৎ 10% কোটা দেখিয়ে আসলে আমাদেরকে যে এই আন্দোলন থেকে আলাদা করে রাখার চেষ্টা করা হচ্ছে, সেটা আসলে কেন আমাদের নিজেদের জন্যই ক্ষতিকর। তো সেই জায়গাটা নিয়ে আমরা আসলে প্রত্যেকটা হলে কাজ করেছি এবং আমরা দেখেছি যে মেয়েরা আসলে ওই যে ভাই যেটা বললেন, যেটা আসলে বেসিক রাইটের থেকে আন্দোলনটা, মেয়েরাও হচ্ছে আসলে সেটা সেভাবেই নিয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এটা খুব ভালো একটা বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা মনে করেন যে তাদের আসলে কোটার প্রয়োজন নেই। তারা মনে করেন যে কোটা যদি থাকে, নারী কোটা, সেটা হচ্ছে প্রত্যন্ত এলাকার যেসব নারী আছেন যাদের আসলে এই কোটা ব্যবস্থাটা প্রয়োজন। দেখা যায় কি, এভাবে যখন ঢালাওভাবে 10% নারী কোটা থাকে, তখন মূলত এই যে শহরাঞ্চলের যে ভার্সিটিগুলো আছে বা কলেজগুলো আছে, সেখান থেকেই কিন্তু নারীরা আসলে সুযোগ পান। প্রত্যন্ত অঞ্চলে যাদের আসলে প্রয়োজন সেই কোটাটা, তারা কিন্তু সেটা পান নাই। তো মেয়েদের মধ্যে এই ধরনের সচেতনতাটা ছিল। তারা মনে করছিলেন যে আমাদের জন্য আসলে কোটাটা অতটা জরুরি না, বরং যাদের জন্য কোটা জরুরি তাদের জন্য কোটা রেখে বাকি বৈষম্যমূলক কোটাটা বাদ দিতে হবে। সেই জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে মেয়েরা হচ্ছে সেখানে অংশগ্রহণ করে। তবে শুরুর দিকে হচ্ছে মেয়েরা অতটা সংগঠিত ছিল না। তারপর হচ্ছে দেখা যায় যে 1 জুলাইয়ের পরে থেকে মেয়েরা আসলে প্রত্যেকটা হল থেকে হচ্ছে মিছিল নিয়ে স্লোগান দিয়ে হচ্ছে তারা সেখানে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সেখানে জমায়েত হয়েছিল। তো এখানে একটা ইম্পর্টেন্ট ভূমিকা মেয়েদের যেটা ছিল, সেটা হচ্ছে শুরুর দিকে এই আন্দোলনে আসলে হলে যে ছেলেরা থাকেন, যারা সরকার দলীয় অঙ্গ সংগঠনের আন্ডারে যারা ছাত্রলীগের আন্ডারে যারা থাকেন, তারা আসলে এই আন্দোলনের শুরু থেকে কিন্তু ওইভাবে সরাসরি সরাসরি অংশগ্রহণ করতে পারেন নাই। তো সেই জায়গা থেকে মেয়েরা হচ্ছে আসলে তাদের একটা
সাহসের পয়েন্ট ছিল, কারণ প্রত্যেক হল থেকে মেয়েরা হচ্ছে এরকম মিছিল করে করে যখন আসছিল তখন কিন্তু আসলে সেটা অনেক উদ্বুদ্ধ করেছে বাকিদেরকে সেই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। এবং মেয়েদের বিষয়টা যেটা ছিল, আমি মনে করি মেয়েদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে আসলে ছাত্রলীগের দৌরাত্ম তারা আসলে অতটা স্থায়ী করতে পারে নাই যতগুলো ছেলেদের হলগুলোতে করতে পেরেছে। এবং ঢাকা এটা কি বিশ্ববিদ্যালয় আগের থেকেই পারেনি না এই আন্দোলন শুরু হওয়ার? না, আগের থেকেই, কারণ মেয়েরা হচ্ছে সবসময় দলীয় ডমিনেশনের এগেনস্টে হচ্ছে তারা সবসময় একটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে। এবং যখন আমরা দেখেছি যে বিভিন্ন হলগুলো থেকে যখন ছেলেদেরকে বের হতে দেওয়া হচ্ছিল না বা বাধা দেওয়া হচ্ছিল, তখন কিন্তু মেয়েরা তাদের মিছিল নিয়ে সেখানে গিয়ে পৌঁছেছে। বিশেষত ওই যে শেখ হাসিনা যখন রাজাকার বলে তার যে বিতর্কিত যে মন্তব্যটা, সেটা সেদিন যে সেই স্পিচটা সেদিন যে ডেলিভার করলো, সেদিন রাতে কিন্তু আসলে প্রোগ্রামটা দেওয়া হয়েছিল, কিন্তু সেদিন আসলে ছেলেদেরকে বের হতে দেওয়া হচ্ছিল না, কারণ সে তখন থেকেই কিন্তু রাজনৈতিক মোড় নিয়ে নিয়েছে সেই ঘটনাটা। তখন হচ্ছে মেয়েরা হচ্ছে কিন্তু তাদের হলের গেটের তালা ভেঙে কিন্তু মেয়েরা প্রত্যেকটা হল থেকে সেখানে জয়েন করে এবং পরে সেখানে কিন্তু আসলে ছেলেরা অংশগ্রহণ করে। তো আমি বলতে চাই যে প্রত্যেকটা, এবং যে বাংলা ব্লকের যে পালিত হয় সেখানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু মেয়েরা আসলে সেখানে তাদের দায়িত্ব পালন করেছে। তো মেয়েরা আসলে এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা, যতক্ষণ না পর্যন্ত হল ভ্যাকেন্টের ঘোষণা দেওয়া হয়েছে তার পর্যন্ত প্রত্যেকটা মেয়ে আসলে আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এবং পরে প্রাইভেট ভার্সিটির যে আমাদের নারী শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছেন, এবং স্কুল কলেজের মেয়েরাও কিন্তু আমরা তখন দেখেছি যথেষ্ট সাহস দেখেছেন। তো এই যে সাহসটা আসলো কোথেকে, মানে ভয়টা কাটলো কিভাবে? গোটা দেশই তো গত 15-16 বছর একটা ভয়ের মধ্যেই কাটিয়েছে। জি, আসলে যখন বুক একটা বরাবর ভয়ের গুলি করা হয়, সংস্কৃতি, ভয়ের আবহ তৈরি করা হচ্ছে, যে বাচ্চা বাচ্চা মেয়েদের ছেলেদের আমরা দেখলাম যে কোনো ভয় নাই, ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যাচ্ছে বা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে যাচ্ছে, আর্মির সঙ্গে বাহাস করছে, মানে এটা সম্ভব হলো কিভাবে? এটা সম্ভব হলো মূলত আমাদেরকে এতদিন একটা ফেলাসির মধ্যে রাখা হয়েছিল, বলা হয়েছিল রাষ্ট্র আমাদেরকে প্রোটেকশন দিতে পারে। কিন্তু যখন দেখলাম ওই রাষ্ট্র আসলে আমার বুকের উপর গুলি করতেছে, তখন আমি বুঝলাম যে এটা আসলে মিথ্যা। এই রাষ্ট্র আমাকে প্রোটেকশন দিতে পারবে না। তখন আসলে সবাই সেই বুলেটের সামনে আসলে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছে, যে রাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ করতেছে যে তুমি যে এতদিন যে মিথ্যার জাল তৈরি করে রেখেছিলে সেটা আসলে তো রাষ্ট্রের এক ধরনের মিথ্যা বয়ান সবসময় ছিল। জি। সরকার গঠিত হলো, নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, শেখ হাসিনার বিদায় এবং বিদায়ের পরে এই সরকার গঠনে আপনাদের ভূমিকা, প্রত্যাশা কি ছিল? যে সরকার গঠনে আমাদের যে প্রত্যাশাটা ছিল, বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক কালচারটা এরকম যে সেটা আসলে জনগণ এবং ক্ষমতার মধ্যে যে যোগসূত্রটা থাকা দরকার গণতন্ত্রে, সেই যোগসূত্রটা আসলে বিনষ্ট করে দেওয়া হয়েছে। তো আমাদের পক্ষ থেকে প্রত্যাশা ছিল যে নতুন যে সরকার হবে সেখানে জনগণের একটা অংশদারিত্ব থাকবে, এবং যেহেতু ছাত্ররা এই আন্দোলনের একটা নেতৃস্থানীয় অংশ ছিল, তা সেই জায়গা থেকে আমাদের পক্ষ থেকে দুজন ছাত্র উপদেষ্টা সেখানে উপদেষ্টা মণ্ডলীতে স্থান পেয়েছেন, এবং সেটাতেই আমরা মনে করছি যে আমাদের আসলে এখানে অংশদারিত্বের জায়গাটা আমরা সেখানে নিশ্চিত করতে পারছি। এবং বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলন যে কাজটা করছে তারা এখন একটা আসলে একই সাথে অংশদারিত্বের জায়গা থেকে একটা হচ্ছে প্রেশার গ্রুপের কাজটা আসলে করছে তারা, যে এতদিন ধরে যে প্রশাসনিকভাবে যে দলীয় রাজনীতি এখানে ছড়িয়ে দেওয়া হয়েছিল সেটাকে ভেঙে দেওয়ার কাজ আসলে তারা বিভিন্ন জায়গায় সারা দেশে চালিয়ে যাচ্ছে আর কি। তামিদ, আপনি একটু বলবেন? আসলে আমি প্রথমে ভয় না পাওয়ার, বিদায় করে তো আরেকটা সরকার, আমি হচ্ছে ওই প্রসঙ্গে যাওয়ার আগে ভয় না পাওয়ার বিষয়টা নিয়ে একটু বলতে চাই। আসলে প্রত্যেকটা জিনিসেরই একটি লিমিট। আপনাদের সবচেয়ে বড় সাফল্য কি জানেন? আমার কাছে যেটা মনে হয়, আমি অনেক জায়গায় বলেছি, সবচেয়ে বড় সাফল্য যে মানুষের ভয় কেটে গেছে। মানে সেই প্রসঙ্গেই আসলে আসছি যে আসলে আমাদেরকে একটা লম্বা সময় পর্যন্ত সরকারের যে ইন্টেলিজেন্স গুলো আছে, গোয়েন্দা সংস্থা আছে, তাদের ভয় দেখানো হয়েছে, আয়না ঘরের ভয় দেখানো হয়েছে, এছাড়া অনেক রকমের ভয় দেখানো হয়েছে। এবং আপনার ভয়ের একটি লিমিট থাকে, যে আপনি যখন সেই লিমিটটা ক্রস করে ফেলেন তখন আসলে মানুষের মধ্যে আর ভয়টা কাজ করে না। আর এই আন্দোলনগুলো যখন আমরা সামনে থেকে করি তখন আমরা দেখতে পাই যে আসলে আমার পাশে থাকা আমার ভাইটা, আমার বোনটা যখন হচ্ছে বুলেটের সামনে নিজের বুক পেতে দেয় তখন আসলে ভয় আর কাজ করে না, তখন যেটা কাজ করে সেটা হচ্ছে ক্রোধ, এবং সেই ভয়টা ভেঙে ফেলার জন্য একটা স্পৃহা কাজ করে নতুন করে। এবং সেই জিনিসটাই হয়েছে। আপনি পুলিশের যখন আসাদুজ্জামান খান কামালকে হচ্ছে ভিডিওটা দেখাচ্ছিল যে একজনকে গুলি করা হয়, সে পড়ে যায়, আরেকজন এসে দাঁড়িয়ে যায়, এবং বাস্তবিক সেটাই হয়েছে যে আপনি যখন ভয়টা ভেঙে দিচ্ছেন তখন আসলে কেউই আর ভয় পাচ্ছে না, এবং সবাই হচ্ছে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। তো একটি সরকার গঠন হয়েছে স্বৈরাচার পরবর্তী, এবং সেই সরকারের কাছে আসলে আমাদের প্রত্যাশা অনেক বেশি।
এবং যখন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আসেন তখন প্রত্যাশাটা আরো বেড়ে যায়। তো এই সরকারের ওনাকে তো আপনারাই চেয়েছেন। জি অবশ্যই অবশ্যই আমাদের প্রথম দিক থেকেই মানে যখনই মানে মনে যখন হয়েছিল সরকার গঠন বা অন্তর্বর্তীকালীন সরকার কি হবে সেই আলোচনা তো নিশ্চয়ই আপনারা নিজেদের ফোরামে আপনারা করেছেন। জি, তো সেই আলোচনাতে আমাদের আসলে প্রথম থেকেই আমাদের ফার্স্ট চয়েস হিসেবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেয়েছি। তার বাংলাদেশ ব্যাপী গ্রহণযোগ্যতা, বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা, প্রত্যেকটা জিনিস আসলে তার মতো একজন মানুষকে আমরা পাচ্ছি, এটাই আমাদের জন্য আসলে অনেক বড় পাওয়া। তো তাকে পাওয়ার পরে আসলে সাধারণ মানুষ, দেশের মানুষ, বহির্বিশ্বের মানুষ সবারই আশা আকাঙ্ক্ষার মাত্রাটা আরেকটু বেড়ে গেছে যে আমরা এরকম একজন মানুষকে চাচ্ছি। তো এই সরকারের কাছে আমাদের বাকি উপদেষ্টাদের ক্ষেত্রে আপনাদের মানে আসলে এই চাওয়া সরকারটা কতখানি কাজ করেছে যখন তৈরি হয় সেটি কিন্তু আমাদের একক চাহিদার ভিত্তিতে তৈরি হয় না, বরং আপনি দেখবেন প্রথম থেকেই রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বৈঠক করে এবং এই উপদেষ্টা মণ্ডলী যেটি তৈরি করা হয়েছে সেখানেও অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত ছিল, অভিমত ছিল এবং সকলের সেটা প্রত্যাশা কি তারা আপনাদেরকে দিয়েছেন না? এটি হচ্ছে একটি আলোচনার মাধ্যমে হয়েছে এবং আমরা একটি লিয়াজো কমিটি তৈরি করেছি, আপনারা জানেন। তো সেই লিয়াজো কমিটির মাধ্যমেই কিন্তু 6 জনের একটি জি কমিটি। জি, একটি কমিউনিকেশনের মাধ্যমেই আমাদের এই সরকারটি গঠন হয়েছে। ওকে। তো এই সরকারটি এককভাবে যে আমাদের ইচ্ছা মতোই হয়েছে বিষয়টি এরকম না, বরং এখানে আরো অনেকগুলো স্টেক হোল্ডার ছিল এবং সকলের মতামতের ভিত্তিতে এই সরকারটি গঠিত হয়েছে। তো এই সরকারটি গঠিত হওয়ার পরবর্তী সময়ে আমরা যেটি চাই যে আমাদের দেশে আসলে অনেকগুলো সংস্কারের প্রয়োজন। অলরেডি আপনারা জানেন যে আমরা আসলে এখনো রাজপথে থাকতে হয়েছে এই সংস্কারগুলোর জন্য, সেটা হোক জুডিশিয়ারি, সেটি হোক পুলিশ প্রশাসন কিংবা সচিবালয় বা মন্ত্রণালয়, সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে আমরা কিছু স্বৈরাচার তার ছাপ রেখে গেছে এবং সেই জায়গাগুলোকে আমরা আসলে চাই সংস্কার হোক এবং যে সিস্টেমের মধ্য দিয়ে স্বৈরাচারের জন্ম হয় সেই সিস্টেমটা যাতে ভেঙে ফেলা হয়, নতুন একটি সিস্টেম তৈরি করুক যেই সিস্টেমের মধ্যে দিয়ে কেউ স্বৈরাচার হবে না, কেউ শেখ হাসিনা হবে না। আমাদের প্রত্যাশা থাকবে এই সরকারের কাছে তারা আমাদের এই সিস্টেমগুলোকে নতুন করে ডেভেলপ করুক এবং গত 15-16 বছরে যে আমরা দেখতে পেয়েছি গুম, খুন, আয়নাঘরের মতো যে জায়গাগুলো তৈরি হয়েছে তার একটি সুষ্ঠু বিচার এবং যারা এটার জন্য অপরাধী, মানবতা বিরোধী অপরাধগুলোর সাথে যারা যুক্ত ছিল তাদের প্রত্যেকেরই বিচার আমরা প্রত্যাশা করি। এবং সর্বশেষ যেটি আমাদের দীর্ঘদিনের চাহিদা, বাংলাদেশে আসলে গণতান্ত্রিক সরকার নেই। গণতান্ত্রিক সরকার আসার জন্য যে নির্বাচন পদ্ধতি বা নির্বাচন কমিশন সেগুলোকে আসলে নষ্ট করে দেওয়া হয়েছে বিগত বছরগুলিতে। আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা এই গণতান্ত্রিক যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে পুনরায় ডেভেলপ করব এবং বহুদলীয় গণতন্ত্রটা পুনরায় চালু হবে, যাতে কোনো একটা সরকার এককভাবে ক্ষমতা দখল করে রাখতে না পারে এবং সেখানে যাতে সবসময় বিরোধী দল এবং জনগণের কথা বলার জন্য মানুষ থাকতে পারে, মত প্রকাশ করার স্বাধীনতা মানুষের থাকবে, গণমাধ্যমগুলো সুন্দরভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে, তাদের স্টুডিওতে ডিজিএফআই বা অন্য কোনো গোয়েন্দা সংস্থা এসে দাঁড়িয়ে থাকবে না। এটি আসলে আমাদের প্রত্যাশা। তো আমরা চাইবো যে গণতান্ত্রিক যে পদ্ধতি আছে সেটি হচ্ছে পুনরায় চালু হোক বাংলাদেশে এবং জনগণের সরকার বাংলাদেশে আবার রিদি যেমনটা বলছিলেন যে আপনাদের প্রতিনিধিরাও আছে, সোদের সরকারের ছাত্রদের ভয়েসটা থাকুক, মানে এটা আপনারা কোন চিন্তা থেকে বা কিভাবে নিলেন? এখানে আমার দুটো প্রশ্ন, সেটা হচ্ছে যে সরকারে যখন আপনি থাকবেন তখন কিন্তু আপনি সরকারের অংশ, প্রো এস্টাবলিশমেন্ট। আপনি যখন প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন বা স্টুডেন্টরা বাংলাদেশের হিস্টোরিক্যালি অ্যান্টি এস্টাবলিশমেন্ট, যেটা আপনারা রাজপথে প্রমাণ করেছেন। সো আপনি যখন সরকারের অংশ হবেন আপনি আসলে কতটা সরকারের বিরোধিতা করতে পারবেন? মানে এই প্রশ্নটা এটা আপনারা নিজের এক্সারসাইজ করেছেন কিনা এই চিন্তাটা, বা কোন বিবেচনা থেকে আমি একটু বুঝতে চাই আপনাদের প্রথম দিক থেকেই আসলে এটি আমাদের চিন্তা ছিল যে আমরা আসলে সরকারের যখন অংশ হয়ে যাব তখন কি আমরা আসলে সরকারের বিরোধিতা করতে পারবো কিনা। তো এখানে আসলে আমরা আমাদের প্রতিনিধি দিয়েছি সত্য, আমাদের প্রতিনিধিরা যদি ভুল করে আমরা আমাদের প্রতিনিধির বিরুদ্ধে আন্দোলন করতে প্রস্তুত। যদি আমরা দেখি যে আমাদের প্রতিনিধিরাও জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে বা এমন কিছু করছে যেটি আসলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো না, আমরা তাদের বিরুদ্ধেও কথা বলতে প্রস্তুত। তো আমাদের যেটি চাহিদা যে আমরা চেয়েছি যে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য ছাত্রদের মধ্যে থেকে কেউ থাকুক, যাতে গভর্নমেন্টের অভ্যন্তরীণ বিষয়গুলোতেও আমাদের মনিটরিং থাকে এবং একই সাথে আমরা বাহির থেকে একটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব, যেখানে তার মানে কি যারা সরকারে আছে বা ক্যাবিনেটে আছে তাদের সঙ্গে আপনাদের এক ধরনের দূরত্ব আপনারা বজায় রাখছেন না? দূরত্ব আমরা অবশ্যই আমরা তাদেরকে আমরা চাই তারা স্বাধীনভাবে কাজ করুক এবং যদি আমাদের আসলে এই দূরত্বটি না থাকতো আমরা আসলে রাজপথে থাকতাম না, আমরা ঘরের মধ্যে বসে আমরা কি বলতে পারি যে তারা আপনাদের পার্ট নয় এখন?
মানে সরকার একটি স্বাধীন বিষয়, সে আলাদাভাবে ফাংশন করবে, আমরা সাধারণ শিক্ষার্থী আমরা আলাদাভাবে ফাংশন করছি। এবং আমরা কিন্তু দাবি দাওয়াগুলো যখন আমাদের জানানো হয়, আমরা কিন্তু জাস্ট ফোন করে বলি না যে আপনি আমাদের জন্য এটা করে ফেলেন, বরং আমরা রাজপথে যেভাবে ডেমনস্ট্রেট করতে হয়, যেভাবে আমাদের দাবিগুলো আদায় করতে হয়, আমরা সেইভাবেই করছি। এবং আমরা তাদেরকে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করার যে সুযোগটা আছে এবং সেটি হচ্ছে আমরা নিশ্চিত করেছি। তারাও স্বাধীনভাবে কাজ করছে। যদি তারা স্বাধীনভাবে কাজ করতে না পারতো, আপনার হচ্ছে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের মন্তব্যগুলো দেখতে পারেন এবং তার প্রেক্ষিতে যে আন্দোলনটা হয়েছে সেটিও আপনারা দেখেছেন। তো এগুলো আসলে পরিষ্কার করে আসলে সরকার স্বাধীনভাবে কাজ করছে। এবং যখন আমরা দেখতে পাচ্ছি যে সরকারের কোনো একটি সিদ্ধান্ত জনগণের সাথে, জনগণের চাহিদার সাথে যাচ্ছে না, বা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের সাথে যাচ্ছে না, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছি সেই নতুন বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ না, তখন আমরা সেটার প্রতিবাদ করছি। ওকে, হৃদি একটু বলবেন যে এই কাজটা আপনারা কতদিন করতে পারবেন, অ্যাজ লং অ্যাজ ইউ আর স্টুডেন্ট, মানে আপনি স্টুডেন্ট থেকে আসলে হয়তো স্টুডেন্ট হিসেবে যতদিন আছেন ততদিন করতে পারবেন, বা এখন ধরেন সারা দেশে প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, এমনকি এই আন্দোলনে আমরা দেখেছি যে আমাদের আর্ম ফোর্সেসের যে নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান তারাও, তাদের ছাত্রছাত্রীরাও রাজপথে নেমেছে, যেমন বিউপির কথা আমরা বলতে পারি, মারাও গেছে। সেটা আপনারা কতদিন এভাবে ধরে রাখতে পারবেন বলে মনে করেন? শিক্ষার্থীরা ক্লাসরুমে অবশ্যই, যেমন ধরেন এই যখন পুলিশ গুটিয়ে ফেললো তখন আপনারা রাজপথে থেকে ট্রাফিক কন্ট্রোল করলেন, মানুষ সাধুবাদ জানিয়েছে, কিন্তু নিঃসন্দেহে অভিভাবকরা একটু উদ্বিগ্ন যে ছেলেমেয়েরা কতদিন এই কাজ করবে রোদে পুড়ে বৃষ্টির মধ্যে হাতে একটা স্টিক নিয়ে, বা এটাই তাদের আসলে মূল কাজ কি না। মূল কাজ তো আসলে, কারণ আপনারাই আমাদের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যতের নেতা নেত্রী সবই আমরা যেভাবেই দেখি না কেন, বড় বড় জায়গায় আপনারা থাকবেন, কিন্তু ছাত্র অবস্থায় এই কাজটা আপনারা কতদিন করতে পারবেন বলে মনে করেন, বা কোনো ফ্রেমওয়ার্ক আছে কিনা যে আপনারা চিন্তা করেছেন কিনা যে এইভাবে আসলে এই জিনিসটা কন্টিনিউ করবে ভবিষ্যতে? আমরা মনে করি প্রত্যেকটা নাগরিক হচ্ছে দায় এবং দরদের নাগরিক, অর্থাৎ নাগরিকের দায়ও থাকবে, নাগরিক যেমন তার অধিকারটা আদায় করে নিতে জানবে, নাগরিককে তার দায়িত্বটা কী পালন করতে হবে সেটাও জানতে হবে। এবং ছাত্র অবস্থা থেকে এটার অনুশীলনের মাধ্যমে সে আসলে একজন সুনাগরিক হয়ে উঠতে পারবে। তো সেই আমরা মনে করি আমাদের এই জেনারেশন তার দায়িত্ব সম্পর্কে অনেক বেশি সচেতন, কারণ আজকে সে বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য আজকে একটা দেশের সরকারের বিরোধিতা সে পর্যন্ত করেছে, সেই দেশে গভর্নমেন্ট এখানে ফল করেছে, বিকজ সে তার বাকস্বাধীনতাকে অ্যাস্টাবলিশ করতে চায় এবং তার বিরুদ্ধে যে বৈষম্যগুলো আছে সেগুলোকে সে নিপাট করতে চায়। অর্থাৎ এই জেনারেশন আসলে তার যে দায়িত্বটা আছে সেই বিষয়ে অনেক বেশি সচেতন এবং সেইটাকে এক্সারসাইজ করতে চায়, নট অনলি তার অধিকার বাট অলসো তার দায়িত্বগুলোকে। তো সেই জায়গা থেকে কিন্তু স্টুডেন্ট এই কাজগুলো করছে। অর্থাৎ দেখেন, দীর্ঘদিন ধরে একটা মাস ধরে এই আন্দোলনটা করার পরে এতভাবে শারীরিক মানসিক নির্যাতনের উপর মধ্য দিয়ে যাওয়ার পরে কিন্তু তারা এখনও কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। কেন করে যাচ্ছে? কারণ এই যে শূন্যতাটা তারা দেখছে দেশে আছে, তারা ভাবছেন যে এখনই যদি আমরা পিছিয়ে যাই তাহলে আমাদের যে রাষ্ট্র সংস্কারের যে আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা আসলে হবে না, এই বিপ্লবটা আসলে বেহাত হয়ে যাবে। তো সেই জায়গা থেকে কিন্তু তারা নিজের দায়িত্ব থেকে এই ট্রাফিক কন্ট্রোলের কাজে নেমে এসেছে, তারা হচ্ছে আহতদের চিকিৎসা নিশ্চিত করা সেই কাজটাতে নেমে এসেছে, এবং সারা বাংলাদেশে যে ফ্যাসিবাদ যে তার ছাপ রেখে গেছে সেটাকে নিষ্কাশনের জন্য তারা হচ্ছে সেখানে কাজ করে যাচ্ছে। এবং এইটাতে আসলে আমরা আসলে খুবই কৃতজ্ঞ বাংলাদেশের জনগণের কাছে যে তারা মনে করছেন যে ঘুণে ধরা প্রশাসনের থেকে বরং বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের নিষ্পাপ মন এবং স্বার্থহীন যে চরিত্র সেটা দিয়ে তাদেরকে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করতে পারবেন। তো আমরা মনে করছি যতদিন পর্যন্ত এই যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র নিজের পায়ে এভাবে দাঁড়াক যেখানে আসলে ফ্যাসিবাদের দ্বারা সে পরিচালিত হবে না, ততদিন পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের যে এই যে দায়িত্বের কাজটা আছে সেই কাজটা তারা সেখানে কন্টিনিউ করবে। এবং যেহেতু এটা আসলে একটা আমাদের বিপ্লবের মাধ্যমে উঠে আসা সরকার, এই সরকারের মূল দায়িত্বই হচ্ছে আসলে এই রাষ্ট্রটাকে সংস্কার করে এতদিন যে ক্ষতিটা করা হয়েছে এই দেশের সেটাকে আসলে রিস্টোর করা, অর্থাৎ এই ক্ষতিটা পূরণ করা। এবং শিক্ষার্থীরা নাগরিকদের প্রতিনিধি হিসেবে এবং সিভিল সোসাইটির যারা নাগরিক আছেন তারা হচ্ছে সরকারকে এই কাজে সহায়তা করবে যতদিন না পর্যন্ত আসলে বাংলাদেশে ফ্যাসিবাদী সিস্টেমটা আসলে নিপাত যাচ্ছে। ওয়েল, সেই ক্ষেত্রে রিফর্ম বা সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেসের ব্যাপার, এবং এটা মনস্তত্ত্বের ব্যাপার। আপনি মাইন্ডসেটে যতক্ষণ না এটা পরিবর্তন আনতে পারবেন ততক্ষণ আসলে আপনি কাগজে কলমে, ইভেন আপনি এটা কনস্টিটিউশনও চেঞ্জ করে কোনো লাভ হবে না। সেই জায়গায় কি আপনারা কোনো কাজ করবার চিন্তা করছেন?
মনস্তত্ত্ব এবং একটা মাথায় রাখতে হবে যে স্টেক হোল্ডার শুধু আপনারা একা নন, আপনারা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টিজ, অন্যান্য সিভিল সোসাইটি অর্গানাইজেশনস এবং আদার স্টেক হোল্ডার যারা আছে সোসাইটিতে, তাদেরকে এনগেজ করে প্রত্যেকের মানে মাইন্ডসেটে পরিবর্তন না আনলে কি আপনি মনে করেন যে সেই সংস্কারগুলো করা সম্ভব হবে? না, মাইন্ডসেটে পরিবর্তন না আসলে আসলে সংস্কার সো আমি বুঝতে সম্ভব চেয়েছি যে না। এটা একটা মানে লং টার্ম ইস্যুস, সেটা কিভাবে রিজলভ করবেন বলে চিন্তা করেন? জি, মাইন্ডসেট যেমন এটা হচ্ছে আপনি বলেন যে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। আজকে যখন শিক্ষার্থীরা তাদের দায়িত্বের জায়গা থেকে এই কাজগুলো করছে, তারপরে যখন সে হচ্ছে একটা চেঞ্জ আনতে সক্ষম হবে, এই চেঞ্জগুলোর মধ্য দিয়ে আমরা মনে করি মনস্তত্ত্বেরও একই সাথে পরিবর্তন আসবে। অর্থাৎ আজকে ধরেন যে যখন সামনে নির্বাচন আসবে, তখন সে যখন তার ভোটাধিকারটা, ধরেন আমার বয়স 24 বছর, কিন্তু আমি আজ পর্যন্ত আমার ভোটাধিকারকে প্রয়োগ করতে পারি নাই, তখন সে যখন প্রথমবারের মতো তার ভোটটা দেওয়ার সুযোগ পাবে, সেখানে কিন্তু সেখানে কিন্তু মনস্তত্ত্বের একটা বড় একটা পরিবর্তন আমার মনে হয় আসবে। অর্থাৎ এবং শুধুমাত্র তার না, এতদিন সারা বাংলাদেশে যেসব নাগরিক ভোট দিতে পারেন নাই, তারা যখন ভোট দিতে পারবেন, আমরা মনে করি এই যে আমার দায়িত্বটা সঠিকভাবে পালনের মাধ্যমে ছোট ছোট পরিবর্তন আনার মাধ্যমে আসলে মনস্তত্ত্বের চেঞ্জটা আসবে। অর্থাৎ এতদিন যে একটা অসহায়তার একটা জায়গা ছিল যে আমি আসলে কিছু করতে পারবো না, সেই জায়গাটা থেকে আমরা বের হয়ে আসার মাধ্যমে কন্টিনিউয়াসলি মনস্তত্ত্বের পরিবর্তন হবে। আমি একটু বলবেন রিদি, যেটা ভোটের কথা বললেন যে ভোট দিতে পারেন, আপনি ভোট দিয়েছেন? আমি আসলে 2024-এর যে সর্বশেষ নির্বাচনটি হয়েছে সেখানে আমি ভোটার ছিলাম। আমি ভোট দিতে পারিনি, তবে আমার ভোট দিয়ে দেওয়া হয়েছে। আপনার ভোট দিয়ে দেওয়া হচ্ছে, বাট কোনো কারণ নেই যে আপনি হ্যাপি। সো কবে নাগাদ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে, এখন যেমন স্বাধীনভাবে চিন্তা করতে পারছে, শ্বাস নিতে পারছে, অ্যাটলিস্ট কথা বলতে পারছে, কবে নাগাদ স্বাধীনভাবে ভোট দিতে পারবে বলে মনে করেন আপনি? যেহেতু যে সরকার, সেই সরকার আপনাদের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন ঘটেছে, আপনাদের পছন্দের সরকার, তাদের অনেক ঐতিহাসিক দায়িত্ব আছে এবং অন্তর্বর্তীকালীন সরকার। তো আমি তো আপনার কাছে বুঝতে চাই যে কবে নাগাদ বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে বলে আপনারা মনে করেন, আসলে বা কবে নাগাদ ভোট কেন্দ্রে যাওয়া উচিত বলে মনে করেন আপনি বাংলাদেশের জনগণের? আচ্ছা, প্রশ্নটা একটু অনেক বেশি ব্যাখ্যার দাবি রাখে, তারপরে সংক্ষেপে যতটুকু বলা যায় বলছি। সেটি হচ্ছে, অলরেডি আমরা বারবার এই কথাগুলো বলছি যে স্বৈরাচার প্রত্যেকটা জায়গায় তার ছাপ রেখে গেছে এবং প্রত্যেকটা জায়গায় আসলে সংস্কারের প্রয়োজন। তো আমি অলরেডি আমার বক্তব্যে বলেছিলাম যে সংস্কার সম্পর্কে দুটো ইস্যু আছে, মানে আপনাদের কথাবার্তা বা অন্যান্য সময় যেটা বা দেখছি আমরা গত কয়েকদিন ধরে, এখানে দুটো ইস্যু। একটা হচ্ছে যে সংস্কার, যেটা রিদি আমি একমত যে আমাদের মনস্তত্ত্বে পরিবর্তন হতে হবে, আমাদের অনেক স্ট্রাকচারাল চেঞ্জ করতে হবে, অনেক সিস্টেমে চেঞ্জ করতে হবে, এটাই আসলে বেসিক সংস্কার। আরেকটা হচ্ছে যে ব্যক্তির বদল, একজনকে সরিয়ে দিলাম, আরেকজনকে বসালাম, একজনকে ঢাকা থেকে সরিয়ে ময়মনসিংহ পাঠালাম, রাজশাহী থেকে আরেকজন চিটং হিল ট্রাক্সে পাঠালাম। এগুলোকে অনেকে মনে করেন এগুলো বোধহয় একটা এই অদল বদলই বোধহয় সংস্কার হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতা তো তা না আসলে। সেই কারণে আমি বুঝতে চাইছি। এখানে বুঝতে হলে প্রথমে আমি মনস্তত্ত্বের জায়গাটাতেই আসি। আপনি যদি দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনের পরেই নির্বাচন পরবর্তী যে সহিংসতা, রাজনৈতিক সহিংসতা যদি বলি বা প্রতিহিংসা বলি, সেটা কিন্তু প্রত্যেকটা বছরই হয়, মানে প্রতি ইলেকশনের পরেই কিন্তু হয়। যেমন 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, এর পরবর্তী সময় আমরা দেখি নির্বাচন পরবর্তী সহিংসতা, কিংবা 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা টেক ওভার করে, তার পরবর্তী সময় আমরা কিন্তু এই ধরনের নির্বাচন পরবর্তী সহিংসতাগুলো দেখতে পারি। তো এই সহিংসতাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে নতুন কিছু না। কিন্তু আপনি দেখেন 2024-এ যখন একটি বিপ্লব হলো, বিপ্লব পরবর্তী সময় একটা দীর্ঘ সময় কোনো পুলিশ প্রশাসন ছিল না, এমনকি কোনো সরকারি কোনো স্টেক হোল্ডার সেখানে অ্যাক্টিভ ছিল না যে কেউ আসলে সাধারণ জনগণকে বলবে নিয়ন্ত্রণ করার জন্য। ওই সময়টাতে বাংলাদেশে সহিংসতা হয়েছে, অস্বীকার করব না, কিন্তু সেই সহিংসতার স্কেলটুকু আসলে কতটুকু ছিল? আপনাকে যখন ফ্রিলি একটা অ্যানার্কিক স্টেটে ছেড়ে দেওয়া হলো, আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন, তারপরেও আমরা দেখেছি মানুষ যথেষ্ট ভালোভাবে বিহেভ করেছে। সহিংসতা হয়েছে, কোনো সন্দেহ নেই, সেই সহিংসতার মাত্রা কতটুকু ছিল? আপনি যদি 2018 সালে দেখেন, যখন একটি গোয়েন্দা রিপোর্ট আসে যে বাংলাদেশে এই মুহূর্তে সরকার পরিবর্তন হলে 1 লক্ষ মানুষ মারা যাবে, এবং ওবায়দুল কাদের তার নির্বাচনী ভাষণে বলেন যে 2 লক্ষ মানুষ মারা যাবে। তার মানে তারা আগে থেকে প্রেডিক্ট করে রেখেছিল যে সরকার পরিবর্তন হলে দেশে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে। সেই জায়গা থেকে, অথবা তাদের নিজেদের এত দুর্বলতা ছিল যে তারা আসলে সেটাকে আসলে কোপ আপ করতে থাকতে পারবে সেটা চিন্তা করেনি। তো সেই জায়গা থেকে আপনি যদি দেখেন যে 2024 সালে তার তুলনায় সহিংসতার পরিমাণ অনেক বেশি কম ছিল। তার কারণটা হচ্ছে সাধারণ মানুষ এবং যে সাধারণ শিক্ষার্থীরা আছে তারা সবাই রাস্তায় নেমেছিল,
তারা সবাই একই সাথে যেমন তারা ট্রাফিক হিসেবে কাজ করেছে, তারা মসজিদ মন্দির পাহারা দিয়েছে, অন্যান্য ধর্মীয় উপাসনালয় এবং হিন্দুদের ঘর বাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা অ্যাক্টিভ ছিল, কাজ করেছে। এটাই তো মনস্তাত্ত্বিক পরিবর্তন। এবং আপনি যদি দেখেন রাজনৈতিক দলগুলোর কোনো নেতাকর্মীরাই আসলে হামলাগুলো ঘটিয়েছিল, কিন্তু আপনি যদি হাইকমান্ড থেকে দেখেন তারা স্পষ্ট বার্তা দিয়েছিল যে যারা এগুলোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা দেখেছি যে অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এই ধরনের কাজে জড়িত থাকার জন্য। তো এখানে যে বিষয়টা আমি পয়েন্ট আউট করতে যাচ্ছি, একই সাথে যেমন রাজনৈতিক দলগুলোর একটি মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে, তারা যেমন এখন আর ওই সহিংসতা এবং প্রতিহিংসার জায়গায় থাকতে চায় না, এবং সাধারণ মানুষও নিজের দায়িত্ববোধের জায়গা থেকে তারা রাতের বেলা যেমন ডাকাত পাহারা দিয়েছে, ট্রাফিকের কাজ করেছে, আবার তারা মসজিদ মন্দির থেকে উপাসনালয়গুলো পাহারা দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, এবং এই পরিবর্তনটা আমার আসলে মনস্তাত্ত্বিক। এখন এই মনস্তাত্ত্বিক পরিবর্তনের পরে যেমন আপনি দেখেন সরকার যখন নতুন সরকার গঠন হলো, বিএনপি প্রথম দিকে প্রেশার দিচ্ছিল যে ইলেকশনটা যাতে 3 মাস থেকে 6 মাসের ভিতর হয়ে যায়, কিন্তু এখন আমরা বিএনপিকে সেই জায়গায় দেখতে পাচ্ছি না, বা অন্যান্য বিরোধী দলগুলোকে সেই জায়গায় দেখতে পাচ্ছি না, কারণ তারা সকলেই মনে করছে বাংলাদেশের এই মুহূর্তে একটি সংস্কার প্রয়োজন। এই যে রাজনৈতিক দলগুলো তারা আসলে শুধুমাত্র ক্ষমতার চিন্তা না করে দেশের সংস্কার নিয়ে কথা বলছে, সংস্কার নিয়ে চিন্তা করছে, এই জিনিসটাকে আমি মনে করি সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক পরিবর্তন। এবং পরবর্তীতে আপনি দেখেন যে আমরা যে স্ট্রাকচারাল চেঞ্জের কথা বলছি, আমরা আমি জাস্ট ইতিহাস একটু স্মরণ করিয়ে দিই। 2007 এটা যখন সরকার পরিবর্তন হয়, তখন এই রাজনৈতিক দলগুলো বা দলগুলোর একটা বড় অংশ নেতৃত্বে সিনিয়র নেতারা কিন্তু সংস্কারের কথা প্রচুর বলেছেন, এবং একটা পর্যায়ে গিয়ে তারা নিজেরা যা বলেছেন সেটা অস্বীকার করেছেন বা সেই অবস্থান থেকে সরে গেছেন। এবং সংস্কার কিন্তু তারপরে বাংলাদেশে একটা প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে তো বটে একটা পরিত্যাজ্য শব্দ, মানে ঘৃণার শব্দে পরিণত হয়েছিল। আচ্ছা, সেই ইতিহাসের আসলে প্রেক্ষাপটটা ভিন্ন। আপনি যদি দেখেন যে 2024 এবং 2007 জরুরি অবস্থা জারির পরে সংস্কারের কথা বলা হয়েছিল, আর এখানে আসলে একটা বিপ্লব পরবর্তী সংস্কারের কথা বলছি। এই বিপ্লব এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আছে যে আপনারা বারবার এটাকে বিপ্লব বলছেন, কেউ কেউ এটাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলছে। বিপ্লবের পরে কিন্তু যে সরকার গঠিত হয় সেখানে শুধু কিন্তু মানে সেখানে বিপ্লবীরাই আসলে থাকে, কিন্তু আপনারা কিন্তু সেই সরকারে নেই, আপনাদের দুজন প্রতিনিধি আছে, বাকি সবাই যাদের অনেকেরই বিপ্লবের সঙ্গে আসলে কোনো সম্পর্ক ছিল না, মানে আপনাদের এখানে আসলে বিপ্লব আমরা সবসময় যেটি দেখি যে বিপ্লবের একটা নির্দিষ্ট মোটো নিয়ে হতে হয়। আমরা যদি ফ্রেঞ্চ রেভলিউশন বা অন্যান্য রেভলিউশনগুলো দেখি, তো আমাদের এখানে আসলে আমরা মুখে বা হচ্ছে এরকম করে কোনো একটা মোটো নিয়ে আগাইনি সত্য, কিন্তু আমাদের এখানে আসলে অনেকগুলো ইন্টিগ্রেটেড মোটো ছিল, যেটি যে আপনি দেখেন একদম শুরু থেকেই আমরা শুধুমাত্র কোটার বিরুদ্ধে থাকলেও আমাদের আন্দোলনটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। সেগুলো তো এগ্রিড, আপনার নাম আমরা বহুবার আলোচনা করেছি। আমি বলেছি যে তারা বিপ্লব করেছেন, বিপ্লবের পরে সরকারে কিন্তু বিপ্লবীরাই থাকে। জি, আচ্ছা, আমি সেই প্রসঙ্গে বিপ্লবীরা না থাকলে বিপ্লবটা হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আমার আপনাকে এখানে আসলে কিছু সীমাবদ্ধতা বুঝতে হবে আমাদের। আমরা সবাই এখানে স্টুডেন্ট, আমরা যারা আসলে নেতৃত্বে ছিলাম, লিডারশিপে ছিলাম, আমাদের অভিজ্ঞতা এবং অভিজ্ঞতার জায়গা থেকে আমরা অনেক বেশি কাঁচা এবং আমাদের বয়সও অনেক বেশি কম। তো আমরা আসলে একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছি সত্য, তার অর্থ এই না যে আমরা আসলে দেশের মানুষকে যে এটা আমার অধিকার, এই জায়গাটা আমি আসলে স্বৈরাচার মুক্ত করেছি, এই জন্য এই দেশটা আমার, এভাবে আমরা মনে করি না। এবং এই মনোবৃত্তিটাই শেখ হাসিনাকে আসলে স্বৈরাচার বানিয়েছিল, যে এই দেশটা আমার বাবা স্বাধীন করেছে, এই দেশটা আমার। আমি ইলেকশনের প্রশ্ন আসছিলাম যে কবে নাগাদ ইলেকশনের জায়গাটাতে যেখানে ছিলাম, যে আমরা প্রথমে হচ্ছে বিরোধী দলগুলোর অবস্থান জানিয়েছি যে তারা আসলে চাচ্ছে এই সরকার সময় পাক সংস্কারের জন্য। সেটা শুধুমাত্র সেটা শুধুমাত্র মানুষ পরিবর্তন না, বরং হচ্ছে একটি স্ট্রাকচারাল চেঞ্জ, যাতে এই পরিবর্তনটা স্থায়ী হয়, সিস্টেমের মধ্যে যাতে কোনো মানুষ আসলে সে করাপ্ট না হয়ে যায়, বরং সিস্টেমটাই তাকে ভালো রাখবে, এই জিনিসটা আসুক। এবং পরবর্তীতে আমরা যেটি চাই আসলে এখানে নির্দিষ্ট কোনো সময় আমরা বলে দিতে চাই না। এই সরকার অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন যে আসলে যে সময়টুকু প্রয়োজন আমরা শুধুমাত্র সেই সময়টুকু নিব। সেটা হতে পারে 9 মাস কিংবা 1 বছর বা 1 বছর থেকে কিছুটা বেশি। তো ব্যক্তিগতভাবে আমি আমি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই না, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা 1 বছর বা 1 বছর 6 মাস হতে পারে, এটি আমার ব্যক্তিগত অভিমত। তো বাকিটা হচ্ছে সরকার যে সময়টুকু মনে করে, এবং আমরা এই সরকারের উপর বিশ্বাস রাখি। এবং যদি এই সরকার নিজেদের মধ্যে ক্ষমতা কুক্ষিগত করার চিন্তা করে, তাদেরকে মনে করতে হবে যে 2024 সালে স্বৈরাচারের কি রকম তারা আসলে কোন ধরনের ভবিষ্যৎ তারা আসলে
সামনে দেখবে আর কি, যে স্বৈরাচারের কিভাবে পতন হয়েছিল এবং তারা যদি ক্ষমতা কুক্ষিগত করতে চায় তাদেরও একই রকম পরিণতি হবে। হৃদি একটু বলবেন না, আপনার কি রাজনৈতিক দল, এটা আলোচনা আছে করিডোরে, পত্রপত্রিকার মাঝে মাঝে ছাপা হয় যে আপনারা একটা রাজনৈতিক দল ভবিষ্যতে করবার চিন্তা করছেন, আশা করছেন সেরকম কিছু? না, আমাদের পক্ষ থেকে আসলে এরকম কোনো ধরনের অফিসিয়াল বা আনঅফিসিয়াল কোনো ধরনের বক্তব্য আসলে আমাদের কাছ থেকে যায়নি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরাসরি কোনো রাজনৈতিক দল হবে। কারণ এই আন্দোলনটা আসলে সকলের ছিল। এখানে আসলে বিভিন্ন ছাত্র সংগঠনের আছেন, যুক্ত আছেন, এবং শিক্ষার্থীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, এবং সমাজের অন্যান্য আপনাদের অভিভাবকরা ছিল, অন্যান্য শ্রেণী পেশার মানুষ ছিল, সকলেই অংশগ্রহণ করেছেন। তো সেই জায়গা থেকে তো আসলে এই সকলকে নিয়ে তো একটা আলাদা একটা রাজনৈতিক দল তো গঠন করা সম্ভবও না। তবে তাই এটা নিয়ে আসলে এই ধরনের কোনো অফিসিয়াল বা আনঅফিসিয়াল বক্তব্য আমাদের এখান থেকে যায়নি। তবে যদি বাংলাদেশের জনগণ মনে করে যে শিক্ষার্থীরা এ ধরনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং তারা ভবিষ্যতে রাষ্ট্রের একটা রাষ্ট্র পরিচালনার একটা অংশদারিত্বে তারা পৌঁছাতে পারে, তাদের সেই যোগ্যতা আছে, যদি এরকম মনে করে তারা, তাহলে এখান থেকে যারা যোগ্য নেতৃত্ব আছে বা যাদের সেই ক্যাপাবিলিটি আছে, যাদের সেই ইচ্ছাটা আছে, তারা সেখান থেকে বের হয়ে তারা আলাদা কোনো রাজনৈতিক দল গঠন করতেই পারে। কিন্তু তারা যে সকল শিক্ষার্থীকে প্রতিনিধিত্ব করবে তাও তো নয়, কেননা আপনি আর 2 বছর পরে শিক্ষার্থী নন, তাহমিদ 1 বছর পরে শিক্ষার্থী থাকবেন না, এবং আপনারা যখন রাজনৈতিক প্রক্রিয়ায় ঢুকবেন বা সরকারে যাবেন বা অন্য কিছু করবেন, ধরেন রাজনীতির সঙ্গে যদি আপনাদের ভিন্ন মতো প্রচুর শিক্ষার্থী থাকবে যারা আপনাদের মতের সঙ্গে একমত হবেন না। সো আপনারাই যে সবসময় করবেন প্রতিনিধিত্ব তা তো না। মানে মানুষ এভাবে কেন ভাবে যে কোনো একটা বিশেষ প্রফেশনের এরাই এরা একটা দল করতে পারে, সেটা কি খুব একটা না, এটা আসলে অংশীদারিত্বের বিষয়। মানে যদি বাংলাদেশের মানুষ মনে করে যে ছাত্ররা আসলে এই দেশের ক্ষমতার একটা অংশীদারিত্ব হতে পারে বা তাদের হওয়া উচিত, কারণ তারা হচ্ছে জনতার এবং ক্ষমতার মধ্যে একটা মেলবন্ধন হিসেবে যেহেতু অতীতে নিজেদেরকে প্রমাণ করেছে, সেই জায়গাটা থেকে তাদেরকে যদি যোগ্য মনে করে তাহলে ছাত্ররা সেই ধরনের রাজনীতি তারা প্রবেশ করতে পারে, তাদের সেই স্বাধীনতাটা আছে। কিন্তু এটা আমি বলছি না যে সেই ধরনের ছাত্রাবস্থায় তো বাংলাদেশের ছাত্ররা সবসময় গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে, রাজনীতি তো তারা করেছেই এবং ভবিষ্যতে তারা করবে। জি, সেটা তারা চাইলেই করতে পারে, কিন্তু সেটা আসলে সরাসরি এই প্ল্যাটফর্মকে প্রতিফলিত করবে বা এই প্ল্যাটফর্ম থেকে সরাসরি সেটি একটা রাজনৈতিক দল হিসেবে বের হবে, এই ধরনের কোনো বক্তব্য। আমি তো একটা মোটামুটি তার ব্যক্তিগত ধারণা দিল যে তিনি মনে করেন যে সরকারের আয়ুষ্কাল কতদিন, এই সরকারে তিনি মনে করেন কতদিন সময় দিতে চান, আপনি কতদিন সময় দিতে চান? জি, আমিও এরকম 1 বছর 6 মাস এরকম একটা টাইম পিরিয়ড। জি, কারণ এই সময়টা আসলে প্রয়োজন, যতটা ক্ষতি হয়েছে সেটা কিছুটা হলেও পূরণ করার জন্য। আমি খুব ছোট্ট করে আমি দুটো প্রশ্ন আপনাদেরকে করতে চাই। সেটা হচ্ছে যে আমি জানি এই জেনারেশনের জেনজি জেনারেশনের বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর উপরে যৌক্তিক কারণ আছে অসন্তুষ্ট হবার, ক্ষুব্ধ হবার, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা অপর রাজনৈতিক দল হোক। সো ভবিষ্যতে যখন নির্বাচন হবে, নির্বাচনটা আমরা সবাই চাই এবং আপনারাও চান এটা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন হোক, না হলে নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে এই বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে আপনারা কোন অবস্থায় দেখতে চান? আপনারা কি সবাইকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, সেটা একটু আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের বিগত দিনের রাজনীতিতে এই আলোচনাটা বেশ প্রবলভাবে ছিল। আমাদের এখানে অনেক বিদেশি শক্তির ইনভলভমেন্ট, স্পেশালি আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া, তার রোল, তারা অনেকেই মনে করেন যে তারা বিশেষভাবে বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে একটা ব্লাইন্ড সাপোর্ট দিয়ে গেছেন এবং এখনও তার কিছু ছোঁয়া আমরা দেখতে পাই। সো তাদের সঙ্গে সম্পর্কটা নেইবারকে আপনি অস্বীকারও করতে পারবেন না, আবার তার এতটা নগ্ন ইনফ্লুয়েন্সও অনেকে অ্যাকসেপ্ট করতে চান না। সো আপনাদের এই দুটো ইস্যুতে আপনাদের অবস্থান কি? আমার মনে হয় হৃদি আপনার জন্য, এবং ক্লোজিং রিমার্কস সহ আপনাকে আমি জাস্ট 2 মিনিট সময় দিই, তারপরে তামিদকে 2 মিনিট সময়। পার্শ্ববর্তী দেশের যে বিষয়টা, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বিশেষ করে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বাংলাদেশ, যেখানে আসলে নিউ কলোনিয়ালিজমের একটা উদাহরণ এখানে স্পষ্ট। আপনি সমাজবিজ্ঞানের ছাত্রী তো, না? জি, তো এখানে আসলে আমরা চাই এইটার করাল গ্রাস থেকে বের হয়ে আসতে, নেইবার যেন নেইবরই থাকে, তার সাথে আমার তাদের কলোনি যেন আমরা না হই। জি, তার নতুন কলোনি যেন আমরা না হই, সেদিকে যেন স্পষ্ট দৃষ্টি থাকে এই সরকারেরও, এবং ভবিষ্যতে যারা সরকার গঠন করবে তাদের সকল রাজনৈতিক দলই যেন এরকম থাকে। এবং
যেটা প্রথমে যেটা জিজ্ঞেস করলেন যে সব রাজনৈতিক দলকে আসলে আমরা একসেপ্ট করবো কিনা, তা আমরা আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে এতদিন আসলে কোনো রাজনৈতিক দলের স্বাধীনতা ছিল না, কিন্তু তাদেরকে সেই সুযোগটা এখন দেওয়া উচিত, যাতে তারা হচ্ছে জনগণের সাথে তাদের জনসংযোগ করার মাধ্যমে জনগণের চাওয়া পাওয়াটাকে অবলম্বন করে তাদের রাজনৈতিক ম্যান্ডেট যেন তারা তৈরি করে, এবং সেভাবে যদি তারা জনগণের সাথে তাদের সংযোগটা রেখে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাদের ম্যান্ডেটে যদি সেটার প্রতিফলন ঘটে যে জনগণের সেবাই তাদের মূল উদ্দেশ্য, তাহলে তারা আসলে তাদের অ্যাকসেপ্টেন্স আমরা মনে করি বাংলাদেশে থাকবে। এবং আওয়ামী লীগ বিএনপি সকলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য? এটা আসলে আওয়ামী লীগ বিএনপি যদি আওয়ামী লীগ দল হিসেবে থাকে, যদি আওয়ামী লীগ দল হিসেবে সংগঠিত হতে পারে বা বাংলাদেশের জনগণ সেটাকে অ্যালাউ করে, যদি সেটা হয় সেই নির্বাচন পর্যন্ত, তাহলে তারা সেখানে অংশগ্রহণ করবে। ওকে, আচ্ছা, এখানে আমি যদি প্রথমে শুরু করি আওয়ামী লীগ দিয়ে, আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে বর্তমানে মানবতা বিরোধী অপরাধ থেকে শুরু করে গণহত্যা অনেকগুলো অভিযোগ চলেছে। হ্যাঁ, সেটা তো ধরেন বিচার হবে। তো সেটি আসলে আমরা চাইবো, যদি আজকেই দেখেছি হাইকোর্টে একটি রিট হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের নিষিদ্ধ করা এবং নিবন্ধন বাতিলের জন্য, তো সেটি আসলে আইনিভাবেই ডিল হোক এবং আইনিভাবেই তারা হচ্ছে যদি ফিরে আসতে পারে তাহলে তারা বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করবে। মানে আপনাদের দিক থেকে এটা কোনো? আমাদের দিক থেকে আমরা আইনের প্রতি, আমরা জুডিশিয়ারির প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা জুডিশিয়ারি যে ডিসিশনগুলো দিবে আমরা সেগুলো, কিন্তু জুডিশিয়ারি তো বাংলাদেশের অতীতে অনেক সিদ্ধান্ত দিয়েছে যেটা জনগণের বিপক্ষে গেছে। এখানে তো আসলে কিছু বিষয় আছে দিনের আলোর মতো পরিষ্কার। আমি সে কারণেই বলছি যে আমরা দেখেছি, আমরা বিষয়টা কি এরকম কি না, জাস্ট আমি যারা যারা অপরাধ করেছে সেটা ব্যক্তি হিসেবে হোক সংগঠন হিসেবে হোক, তাদেরকে আপনি আইনের আওতায় আনবেন, তাদের বিচার করবেন, কিন্তু কারো রাজনৈতিক অধিকার, মানবাধিকার, সেখানে কোনো হস্তক্ষেপ বা সেখানে কোনো বাধা হয়ে কেউ দাঁড়াবে না। ব্যাপারটা কি এখানে প্রশ্নটা আসলে উত্তর অনেক বেশি বড় হয়ে যায়। যেমন আমরা যদি বিগত বছরগুলোতে দিকে তাকাই, যে আসলে আওয়ামী লীগ যে অপরাধ, বাংলাদেশে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে রাজনৈতিকভাবে, সেটি কি আসলে শুধুমাত্র ব্যক্তির অপরাধ নাকি দলের অপরাধ? একজন ব্যক্তি করলেও সেই ব্যক্তিকে আশ্রয় এবং প্রশ্রয় পুরোটাই কিন্তু দল দিয়েছে, এবং তাদের অবস্থান দলীয়ভাবেই পরিষ্কার ছিল যে তারা ছাত্র জনতার বিপ্লবের বিরুদ্ধে, অভ্যুত্থানের বিরুদ্ধে। তো এখানে আসলে তাদের দল হিসেবে দাঁড়িয়ে আনার কোনো সুযোগ নেই। এবং আমরা বিশ্বাস রাখি যদি আসলে তাদের যে কর্মকাণ্ডগুলো ছিল সেগুলোকে আমরা বিস্তারিতভাবে দেখি, এবং জনগণের অলরেডি আওয়ামী লীগের উপর থেকে জনগণের চাওয়াই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কিন্তু আমরা আসলে জনগণের চাওয়াকেই বিচার বিভাগের উপর চাপিয়ে দিতে চাই না। আমরা চাই নিষিদ্ধ করে তো রাজনীতি বন্ধ করা যায় না, আদর্শকে আপনি চাপিয়ে রাখা যায় না। সেই আদর্শ আমি সমর্থন করি আর না করি, সেটা আসলে এমনকি ঘৃণ্য আদর্শ যদি হয় সেটা তো সম্ভব হয় না। মানে এটা পরিষ্কার যে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে আওয়ামী লীগের কোনো স্থান নেই। মানে এটা সবাই, কারণ এটা মাঠে থেকেই আসলে চোখের সামনে এত ভাই বোনের রক্ত দেওয়ার পরে সেখানে কোনো স্থান নেই। কিন্তু আমি বলছি যে থিওরিটিক্যালি বা প্র্যাকটিক্যালি এটা কতটা সম্ভব। ধরেন জামাতকে আওয়ামী লীগ 3 দিন আগে নিষিদ্ধ করলো, 3 দিন পরে জামাতকে আলোচনায় সবার আগে সবার উপরে স্থান দেওয়া হলো। আমি জাস্ট পরিবর্তনের পট পরিবর্তনের পরে সে কারণে প্রশ্ন করছি আমি। না, এখানে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে ওরা টিকতে পারবে কিনা এটি আসলে অনেক পরের প্রশ্ন, এবং একটা সময় থাকবে যখন আবার আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে চাইবে, তারা তাদের মধ্যে সংস্কার করবে কিংবা হচ্ছে তারা তাদের অবস্থানের জন্য ক্ষমা চাইবে, তখন তারা হাইকোর্টের মাধ্যমে বা জনগণের আবার পুনরায় আস্থা পেতে পারে। আপনারা বলছেন যে লিগ্যাল প্রসেসের মধ্যে দিয়ে, তারা লিগ্যাল প্রসেসের মধ্যে দিয়ে যাক, এবং পরবর্তীতে তারা যদি তাদের অপরাধের জন্য ক্ষমা চায় এবং যারা দোষী ছিল তাদের বিরুদ্ধে জনগণ ডিসাইড করবে যে তাদেরকে ক্ষমা করবে না, ক্ষমা করবে কি করবে না। এবং প্রতিবেশীর বিষয় আপনি যেটি বলেছেন যে আসলে বাংলাদেশের, ভারত আমাদের প্রতিবেশী এবং ভারতকে আমরা চাই আমাদের একজন প্রতিবেশী হিসেবে বিহেভ করুক, যেটি অলরেডি রিদি বলেছে। কিন্তু ভারত আমাদের উপর কর্তৃত্ববাদী যে মানসিকতা, আমাদেরকে প্রত্যেকটা জায়গায় নিয়ন্ত্রণ করার যে মানসিকতা, আশা করব তারা সেখান থেকে বের হয়ে আসবে, এবং আমরাও একজন প্রতিবেশী হিসেবে ভারতের প্রতি যে রেসপন্সিবিলিটি এবং ভারতের আমাদের প্রতি যে রেসপন্সিবিলিটি, সেগুলো হচ্ছে আমরা একে অপরের প্রতি পালন করব। এবং সর্বশেষ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নিয়ে যদি বলতে চাই, যে আমরা চাইবো এখানে একটা বহুদলীয় গণতন্ত্র থাকুক, কিন্তু আমরা সবাই যখন বাংলাদেশ প্রশ্ন আসবে, বাংলাদেশি প্রশ্ন আসবে, সেই জায়গায় আমরা সবাই এক থাকবো, এবং আমাদের চাহিদাগুলো, আমাদের বিরোধিতা যাতে শুধু রাজনৈতিক কারণে না হয়, বরং আমরা দেখবো যে দেশের স্বার্থ কোথায় রক্ষিত হচ্ছে, রাজনীতির জন্য আমরা রাজনীতি করবো না। ওয়েল সেড। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক
এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস রাফিয়া রেহনুমা রিদি এবং মিস্টার তামিদ আল মুদাসের চৌধুরী, অনেক ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য এবং অভিনন্দন আপনাদেরকে আরও একবার। দর্শক, আমরা দুই তরুণের কথা শুনলাম এবং এই আন্দোলন, যে আন্দোলন আসলে আমাদের এক সময় ভাবাই হচ্ছিল যে একে বিদায় করা বোধহয় সম্ভব হবে না, যারা সেটাকে সম্ভব করে তুলেছেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে সাহসের সঙ্গে, তাদের দুজন কথা বলছিলেন এখানে এবং পরিষ্কার তারা আসলে কি চান, তাদের স্বপ্নটা পরিষ্কার এবং স্বপ্ন না থাকলে আসলে এই বিজয় অর্জন করা সম্ভব ছিল না। বাংলাদেশ 56 বছরে অনেকখানি যেখানে বাংলাদেশ যেতে পারতো সেখানে আসলে বাংলাদেশ যায়নি, অনেকখানি পিছিয়ে গেছে এবং সেটা মূলত আমার অতিথিরাই উচ্চারণ করছেন যে ভ্রষ্ট রাজনীতি। এই ভ্রষ্ট রাজনীতি থেকে বাংলাদেশকে বের করতে হবে, কিন্তু রাজনীতিটা থাকতে হবে এবং তারা বারবার বলছেন যেখানে বহুদলীয় গণতন্ত্র থাকতে হবে। সব কথার মূল কথা যে জনগণের অধিকার থাকতে হবে তাদের প্রতিনিধি নির্বাচনের, স্বাধীনভাবে মুক্তভাবে এবং ফলাফলে তার প্রতিফলন থাকতে হবে। জনগণ ভুল করতে পারে, যে কোনো গণতান্ত্রিক সমাজেই সেই ভুল জনগণ করে। জনগণ অনেক সময় হিটলারের মতো নেতাকেও নির্বাচিত করে এবং হিটলার পরবর্তীতে কীভাবে রূপান্তরিত হন সেটাও বিশ্ব দেখেছে। সো এই জায়গাটা হতে পারে যে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার হবে সেটা যে গণতান্ত্রিক হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু জনগণের ওই অধিকারটা থাকা উচিত যে জনগণ তাকে সময় মতো আবার ফেলে দিতে পারে। সো সেই জায়গায় আমরা মনে করি যে কাজ করবার যথেষ্ট সুযোগ আছে। দুজনেই অত্যন্ত র্যাশনালি বলেছেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কতটুকু হওয়া উচিত, তাদের মূল লক্ষ্য কী এবং তার আগে যে ধরনের রিফর্মসগুলো করা দরকার অর্থাৎ সেই বিষয়গুলো ইনিশিয়েট করবার একটা সুযোগ তাদের হাতে রয়েছে, সেটা তারা করবেন আমরা প্রত্যাশা রাখি। আবারও যারা এই আন্দোলন সংগ্রামে নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা, তাদের আত্মার শান্তি আমরা কামনা করি। যারা ত্যাগ স্বীকার করেছেন, আহত হয়ে হসপিটালে আছেন, আমরা চাইব রাষ্ট্র তাদের পাশে দাঁড়াক এবং সমাজের অন্যান্য স্তরের মানুষরাও তাদেরকে সহযোগিতা করতে পারেন তাদের সুচিকিৎসার জন্যে এবং যেভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবার যেন এক ধরনের নিরাপত্তা পায় ভবিষ্যতে সেটা নিশ্চিত করা এবং সেই সঙ্গে এই তরুণদের স্বপ্ন যেন বৃথা না যায়, সেটা আমাদের মূল লক্ষ্য যেন হয় রাষ্ট্রীয়ভাবে এবং আমরা যেন তাদের এই স্বপ্নটাকে ভবিষ্যতে দুঃস্বপ্নে পরিণত না করি এবং সেটা করলে পরিণতি কী হয় শেখ হাসিনা তার উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।